আমাদের করা প্রত্যেকটি কর্মের হিসাব আমরা না রাখলেও ঈশ্বর কিন্তু ঠিকই রাখেন। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একজন ডাক্তার এবং তার এক রুগীর সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন। রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। ডক্টর অশোক কুমার সান্যাল হলেন একটি বেসরকারি হসপিটালের একজন খুব বড় সার্জিক্যাল ডাক্তার। ওনার বেশিরভাগ রোগী এবং তাদের বাড়ির লোকজনেরা ওনাকে ডক্টর এ.কে. সান্যাল নামেই চেনে। একজন ভালো ডাক্তার হিসেবে ডক্টর এ.কে. সান্যালের বেশ নামডাক রয়েছে। এছাড়াও উনি একজন ভীষণ ভালো মানুষ হিসেবেও পরিচিত। একদিন হসপিটালে এসেই ডক্টর সান্যাল একটা এমার্জেন্সি রোগীর কেস পেলেন। রোগীটিকে বাইরের বেডে শুয়ে রাখা হয়েছিল। ভীষণই বাজেভাবে আহত হয়েছিল সেই রোগীটি। রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট করে মৃতপ্রায় অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছিল তাকে। রোগীকে দেখা মাত্রই ডাক্তারবাবু মিনিট দুয়েক হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর ওখানে উপস্থিত থাকা নার্সদের বললেন, তাড়াতাড়ি করে এই রোগীর অপারেশনের ব্যবস্থা করো, আমি এক্ষুনি ওটি রুমে ঢুকছে। ডক্টর সান্যালের কথা অনুযায়ী তাড়াতাড়ি করে সেই এমার্জেন্সি রোগীটিকে ওটিতে নিয়ে যাওয়া হলো এবং ডক্টর সান্যাল প্রায় ঘন্টা চারেক ধরে সেই রোগীর অপারেশন করলেন। রোগীটি এতটাই বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছিল যে তার হাত পা ভেঙে মাথা ফেটে একাকার অবস্থা হয়ে গেছিল। বুকেও সে ভীষণভাবে চোট পেয়েছিল। তার বাঁচার সম্ভাবনা খুবই কম ছিল। এরই মধ্যে তার বাড়ির লোকজনদের খোঁজ খবর করে তাদের খবর দেওয়া হলো। তারা এসে হসপিটালে পৌঁছালো। দীর্ঘ 4 ঘন্টা ধরে টানা অপারেশন করার পর অবশেষে ডক্টর সান্যাল সেই অপারেশনটা সফলভাবে করতে সক্ষম হলেন। অপারেশন হয়ে যাওয়ার পর সেই রোগীকে যখন বেডে দেওয়া হয় তখন ডাক্তারবাবু অর্থাৎ ডাক্তার এ.কে. সান্যাল সেখানকার সমস্ত নার্সদের ভীষণ কড়াভাবে নির্দেশ দিলেন যে এই রোগীর দেখাশোনায় যেন কোনো রকম কোনো কমতি না হয়, খুব ভালোভাবে যেন ওনার সেবা শুশ্রূষা করা হয়। যতদিন সময় লাগবে ওনার ঠিক হতে ততদিন যেন তিনি এই হসপিটাল থেকে খুব ভালো মতো সেবা যত্ন পায়। আর দ্বিতীয় কথা হলো ওনার কাছ থেকে যেন হসপিটালের বিল বাবদ একটিও টাকা না নেওয়া হয়। একথা বলার পর ডক্টর সান্যাল সবাইকে এটাও আশ্বস্ত করলেন যে ওনার হয়ে সমস্ত বিল ডক্টর নিজে দিয়ে দেবেন। এটা শুনে সেখানে উপস্থিত সকলেই ক্ষণিকের জন্য অবাক হলেও কেউ ডক্টরের কাছে সাহস করে কারণ জানতে চায়নি। এইভাবে ডাক্তারবাবুর বলে দেওয়া নির্দেশ অনুযায়ী সেবা শুশ্রূষা শুরু করা হলো। ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠতে লাগলো এবং প্রায় 9 দিন পর সে একটু সুস্থভাবে উঠে বসতে পেরেছিল। তা না হলে সে একদমই বিছানায় শয্যাশায়ী অবস্থায় ছিল। প্রতিদিন নিয়ম করে ডক্টর সান্যাল সেই রোগীকে দেখতে আসতেন। সেই রোগীটি ছিল একজন বছর 35-এর যুবক। তার নাম ছিল অনিল। এইভাবে 15 দিন হসপিটালে কাটানোর পর অনিল যখন কিছুটা সুস্থ হয়ে এসেছে তখন ডাক্তারবাবু মনে করলেন এবার অনিলের ছুটি হওয়ার পালা। তাই তিনি অনিলকে ছুটি দিয়ে দিলেন। এই প্রসঙ্গে বলা বাহুল্য, অনিলদের আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না। অনিলের পরিবারে ছিলেন তার বৃদ্ধ মা বাবা আর স্ত্রী। সংসারের হাল অনিলের ওপরই ছিল। অনিলের নিজস্ব একটি গ্যারেজ রয়েছে রোডের ধারে। প্রতিদিন হাতে গোনা কয়েকটা গাড়ি সারিয়ে মোটামুটি কোনো রকমে তার সংসার চলে যেত মা বাবা এবং স্ত্রীকে নিয়ে। দীর্ঘ 15 দিন এরকম একটা না একটা হসপিটালে থাকার খরচার কথা ভেবেই অনিল এবং অনিলের বাড়ির লোকেদের যেন নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। কিন্তু কিছু করার নেই। হসপিটালে থেকে যখন অনিল সুস্থ হয়ে উঠেছে তখন হসপিটালের বিল তো দিতেই হবে। যতই হোক ছেলেটা প্রাণে বেঁচে ফিরেছে এই ভেবে তার স্ত্রী নিজের কাছে থাকা বেশ কিছু গহনাগাটি বিক্রি করে কিছু টাকা জোগাড় করে এনেছিল হসপিটালের বিল দেওয়ার জন্য। কিন্তু অনিলকে ছুটি করে নিয়ে আসার সময় যখন হসপিটালের বিল পেমেন্ট করতে গেল তখন সেখানকার কর্মচারী অনিল এবং তার বাড়ির লোকেদের জানালো তাকে কোনো বিল পেমেন্ট করতে হবে না, কারণ অনিলের সমস্ত বিল অনিলের ডাক্তার এ.কে. সান্যাল পেমেন্ট করে দিয়েছেন। এই কথাটা শুনে অনিল এবং তার বাড়ির লোক সকলেই প্রচণ্ড অবাক হয়ে গেলেন। অনিল ডক্টর এ.কে. সান্যালকে ডেকে দিতে বলায় ডক্টর এ.কে. সান্যালকে ডেকে দেওয়া হলো। তখন অনিল ডক্টর সান্যালের কাছে তার বিল পেমেন্ট করে দেওয়ার কারণ জানতে চাওয়ায় ডক্টর সান্যাল অনিলকে বললেন, আমাকে কি তুমি চিনতে পারছো অনিল? অনিল ভালো করে ডক্টর সান্যালের মুখের দিকে বার কয়েক দেখার পর উত্তরে বললেন,
আসলে ডাক্তারবাবু, আমি ঠিক মনে করতে পারছি না। ডক্টর সান্যাল তখন মুচকি হেসে অনিলকে বললেন, আজ থেকে প্রায় বছর 3 আগেকার ঘটনা। আমি আমার স্ত্রী এবং একমাত্র আদরের মেয়েকে নিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে গেছিলাম আমার নিজস্ব গাড়িতে চেপে। গাড়িটা তখন আমিই চালাচ্ছিলাম। আমরা যে জায়গায় গেছিলাম সেখানে যেতে হলে বেশ অনেকটা জঙ্গলের পথ পার হতে হয়। সেই জঙ্গল দিয়ে ফিরে আসার সময় রোডে ওঠার আগে, অর্থাৎ জঙ্গলের মুখে, আমার গাড়িটা হঠাৎই খারাপ হয়ে যায়। গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আমরা প্রত্যেকেই প্রচণ্ড ভয় পেয়ে যাই, কারণ সেখানে আশেপাশে খুব একটা জনবসতি ছিল না। সেখানে আমরা ফোনের টাওয়ারও পাচ্ছিলাম না যে কাউকে ফোন করব। আমি বেশ কিছুবার চেষ্টাও করেছি গাড়িটাকে সারানোর, কিন্তু পারিনি। সেই মুহূর্তে ভগবানের দূত হয়ে তুমি সেখানে এসে পৌঁছেছিলে তোমার বাইকটা নিয়ে। তুমি আমাদের সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে এবং আমার গাড়িটা থেকে ধোঁয়া বের হতে দেখে সঙ্গে সঙ্গে আমার গাড়ির কাছে এসে আমার গাড়িটাকে কয়েক মুহূর্তের মধ্যেই সারিয়ে দিলে। সেই দিন যে তুমি আমাদের কী বাঁচিয়েছিলে সেটা একমাত্র ভগবানই জানেন। আমাদের গাড়িটা সারিয়ে দেওয়ার বিনিময়ে আমি তোমাকে পারিশ্রমিক দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তখন বলেছিলে বিপদে পড়া মানুষদের সাহায্য করে আমি কোনো পারিশ্রমিক নিই না। আমার নিজস্ব একটি গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে সারাদিনে 2-4টে যা গাড়ি আসে তাতেই ভগবানের কৃপায় আমার দিন চলে যায়। আপনি একটা গুরুতর বিপদে পড়েছিলেন আপনার পরিবারকে সঙ্গে করে নিয়ে। আপনাকে সামান্য সাহায্য করে দিয়েছি আমি মাত্র। এর বিনিময়ে আমি কখনোই আপনার কাছ থেকে পারিশ্রমিক নিতে পারবো না। একটা কথা আমি জানি, আমার এই কর্মের হিসেব কিন্তু ঈশ্বর ঠিক করবেন, কারণ ওনার কাছে সব কিছু তোলা থাকে। ওনার চোখের আড়ালে কোনো কিছু করা যায় না। এই বলে সেদিন তুমি সেখান থেকে চলে এসেছিলে। আমরাও তারপরে ভালোই ভালোই বাড়ি পৌঁছেছিলাম। সেদিন আমি তোমাকে তোমার কোনো পরিচয় দিইনি বা আমার কোনো কার্ড দিইনি। আমি হলাম এই হসপিটালের সার্জিক্যাল ডাক্তার। তোমাকে এই হসপিটালে দেখার পর আমি তোমাকে চিনতে পারি এবং তোমার এই পরিস্থিতি দেখে সেদিন আমি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে তোমাকে যেভাবেই হোক আমি সুস্থ করে তুলব এবং তার বিনিময়ে কোনো পারিশ্রমিক আমি নেব না, কারণ আমি জানি এর হিসেব ভগবান ঠিক করবেন। আর আজকে তিনি সঠিক হিসাব করেছিলেন বলেই হয়তো আমাকে দূত হিসেবে পাঠালেন তোমার সাহায্য করার জন্য। ঠিক যেরকম তোমাকে আমার দূত হিসেবে পাঠিয়েছিলেন সেদিন ঘন জঙ্গলের মধ্যে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের সাহায্য করতে। এই কথা শোনার পর অনিল ডক্টর একে সান্যালকে একটা প্রণাম করে। ডাক্তারবাবু তখন অনিলকে উদ্দেশ্য করে বলেন, তোমার যখনই প্রয়োজন হবে তুমি হসপিটালে চলে এসো, আমি তোমাকে সাহায্য করব, কথা দিচ্ছে। অনিলের করা এই ভালো কর্মের জন্য সেদিন সেখানে দাঁড়িয়ে থাকা অনিলের স্ত্রীও খুবই গর্ববোধ করছিল নিজের স্বামীর জন্য। তার চোখে সেদিন আনন্দের জল ছিল। তারপর অনিল আনন্দের সঙ্গে পুনরায় নিজের জীবন ফিরে পেয়ে সপরিবারে আবারও নিজের বাড়িতে ফিরে আসে। বন্ধুরা, নিজের কর্ম ভালো করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের কাছে কোনো কিছুর হিসেব না থাকলেও একজনের কাছে কিন্তু আমাদের করা সব কিছুর হিসাব থাকে, তিনিই হলেন ঈশ্বর। দ্বিতীয়ত, যে কোনো ভালো কর্মের ফল কিন্তু ভালোভাবেই পাওয়া যায়। তৃতীয়ত, যতটা সম্ভব নিজেকে সবসময় ভালো কর্মের মধ্যে ব্যস্ত করে রাখা উচিত, তাহলে ঈশ্বর আমাদের করা সমস্ত কর্মের হিসেব খুব সুন্দরভাবে করবেন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।